সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেন্সেশন প্রেজেন্স তারকা কথনের আজকের পর্বে। দর্শক, তারকা কথনের আড্ডা মানেই আমাদের ভীষণ প্রাণের আড্ডা এবং এখানে গানের আড্ডাও হয়। আজকে আমাদের তারকা কথনের সেটে যিনি আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন তিনিও একজন গানের মানুষ এবং তার শুরুটা যদি আমরা বলি 2012 সালের পাওয়ার ভয়েস এই রিয়েলিটি শোর মাধ্যমে, এবং সেই রিয়েলিটি শোর পর একে একে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন দারুণ গান, এবং এই প্রজন্মের তিনি একজন ভীষণ জনপ্রিয় শিল্পী। সেটা কনসার্ট হোক কিংবা প্লেব্যাক হোক, সব জায়গাতেই তিনি তার প্রতিভা এবং তার নিজস্বতার স্বাক্ষর রাখছেন। আমাদের সঙ্গে আজ আছেন সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি এবং অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলেন, খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে আমাদের সেটে পেয়ে। আশা করছি দারুণ একটু আড্ডা হবে আপনার সাথে। ব্যস্ততা সম্পর্কে শুনি শুরুতেই। গানের মানুষ, গান নিয়ে আমার ব্যস্ততা চলছে। জাস্ট দুদিন আগে আমি মালয়েশিয়াতে একটা ইভেন্ট করে শেষ করে এসেছি, আমি আমার ব্যান্ড আনিকা অ্যান্ড রকার্সকে নিয়ে। সো যদিও বা এটা আসলে এখন আমাদের তো মৌসুম হিসাব করে প্রোগ্রামগুলো হয়, তো এখন আমাদেরটা একটা অফ সিজন চলছে। আমাদের সিজন আসলে হয় সেপ্টেম্বর থেকে, বাট সোফার আমার এই সিজন অফ সিজনেও আমার বেশ কিছু ইভেন্ট নিয়ে বেশ দৌড়াদৌড়ি চলছে আর কি। শেষ করে আসার পরই ফ্যান ফেস্ট করলাম বনানী কামালাতুরের ফিল্ডে ঠিক পরের দিনই। এরপর আমার আবার সামনের উইকেও সবগুলো স্কেজুয়াল আলহামদুলিল্লাহ বুকড। সো আপাতত এই মুহূর্তে গান করছি এবং তার সাথে সাথে আমার স্টেজ অনুষ্ঠানগুলো চলছে। গান যেমন চলছে একই সাথে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফুটবল নিয়েও কথা বলতে শুনি, কথা বলতে দেখি। কোন দলকে সাপোর্ট করছেন? ব্রাজিল। যদিও আমার দল হেরে গেছে, কিন্তু আমরা যারা ব্রাজিল সমর্থক তারা আসলে আমার খুব লয়াল নিজেদের টিমের প্রতি। তো সেই ক্ষেত্রে একটু মন খারাপ, কারণ হচ্ছে আমি ব্রাজিল করি বাট আবার অ্যান্টি আর্জেন্টিনা না। তো আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা যে তারা আসলে ফাইনাল খেলছে, কিন্তু এটাও খুব টেনশনের যে নেক্সট ওয়ার্ল্ড কাপে যে কত কিছু শুনতে হবে এটার জন্য আমরা প্রস্তুত। তবে আমাদের টিমটা নিয়ে আমি তেমন একটা এবার আশাবাদী ছিলাম না, কারণ প্রথম খেলার দিনে মোটামুটি বুঝে গিয়েছিলাম যে আসলে এই টিমটা বেশি দূর হয়তো বা এগোতে পারবে না, এবং তাই হয়েছে। So better luck next time. Okay, next time আমরা আবার দেখব মিশন হেক্সালোডিক। আচ্ছা, যাই হোক, আবার একটু গানে ফিরে আসছি। আমরা যদি একদম শুরুতে চিন্তা করি, 2012 সাল পাওয়ার ভয়েস দিয়ে শুরু, সেখানে প্রতিযোগিতা সেরা 10-এ আপনি ছিলেন। তারপরে এখন মঞ্চে আপনি মাতাচ্ছেন দর্শকদেরকে, দর্শকদের হৃদয়ে পৌঁছে যাচ্ছেন। জার্নিটা কেমন লাগছে? জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ যখন আমি 2012-তে পাওয়ার ভয়েস অ্যাটেন্ড করি তখনও আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমি প্রফেশনালি মিউজিক করব। আমরা 2013-তে সবাই বের হই আমাদের রিয়েলিটি শো থেকে। তো এরপরে প্রায় আমি 15 অবধি আমার একটা গ্যাপ ছিল, আমি মিউজিকে ছিলাম না। কারণ হচ্ছে আমার পরিবার থেকে আমাকে একটাই রেস্ট্রিকশন দেওয়া ছিল যে পড়াশোনা শেষ করতে হবে, এরপর তুমি তোমার লাইফে যে প্রফেশন সিলেক্ট করো তোমার চয়েস, বাট এর আগে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। সো আমার একটা প্রেশার ছিল। তো আমি সেই ক্ষেত্রে এসে, যেহেতু আমি চিটাগংয়ে আমার বাড়ি এবং চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করেছি, সো আমার এই প্রেশারের কারণে আমি তখন আসলে মিউজিকে মনোযোগী হতে পারিনি এবং কোথাও আমি তেমন একটা সিন ছিলাম না। তো 15 থেকে এসে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করি শেষে, এবং 2016 থেকে আমি আসলে আমার জার্নি স্টার্ট করি। তো সেই ক্ষেত্রে আমি আসলে আমার জার্নিটাকে আমি 2016 থেকেই বলি, কারণ তখন থেকে আমি প্রফেশনালি মিউজিক শুরু করি। বাহ, মিউজিক নিয়ে কথা বলতে আসলে কম ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। আপনার পছন্দের একটি গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ওকে, সো একটু ফেস্টিভ একটা গান করি। মায়াবী মাতোয়ালি চাঁদ রূপওয়ালি, হিজাবের আড়ালে কি ঝলক দেখালি। মায়াবী মাতোয়ালি চাঁদ রূপওয়ালি, হিজাবের আড়ালে কি ঝলক দেখালি। ও মাতোয়ালি ঝলক দেখালি, তোর রূপে দেওয়াই
দেওয়াইলা বানাইলি ও মাতোয়ালি ঝলক দেখালি তোর রূপে দেওয়াইলা বানাইলি। বাহ, সো আমি একটা ব্যান্ডের সাথেও পারফর্ম করি, সেটা হচ্ছে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সো ফুয়াদ ভাইয়ের এটা খুব জনপ্রিয় একটা গান এবং এটা আমার ফুয়াদ ভাইয়ের সাথে স্টেজে পারফর্ম করা হয়, তাই আজকে অনুষ্ঠানের শুরুটা করলাম এই গানটা দিয়ে। বাহ, কতগুলো গান আপনি জানেন, জানতে ইচ্ছে করছে। গান মোটামুটি জানি অনেক, এবং চেষ্টা করি গাইবার। যেহেতু স্টেজ পারফরমেন্স করতে হয় সেক্ষেত্রে আমাদের আসলে অনেক রকমের গান জানা থাকতে হয়, কারণ কখন কার কি রিকোয়েস্ট চলে আসে, কখন কোন গানটা কে শুনতে চায়, তো এটার জন্য প্রিপারেশন রাখতে হয়। হ্যাঁ, এবং আমাদের আমরা দেখেছি আপনি কয়েকটা ভাষায় আপনি গান করেন, যেরকম আমরা বাংলাতে দেখি, ইংরেজিতেও দেখি, আপনার আরবিক কিছু সংও আমরা শুনেছি। যে বিভিন্ন ধারার গানের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে তোলা কিংবা প্র্যাকটিস করা, কেন মনে হলো যে বিভিন্ন ভাষার গান আমার শিখতে হবে? এটা খুব ইন্টারেস্টিং, বিকজ আমার কাছে আমার বেশ কিছু সময় যেটা হয় যে কিছু ডেলিগেটসের ইভেন্ট থাকে, তো সেখানে অনেক রকমের দেশের সবাই আসেন, অ্যাম্বাসেডাররা আসেন, তো সেক্ষেত্রে ওদের দেশের গানগুলো আমাকে অনেক সময় রিপ্রেজেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমার আসলে আইডিয়াটা আসা, আরাবিয়ান গান গাওয়া হয়েছে, আফগানিস্তানের গান গাওয়া হয়েছে, শ্রীলঙ্কান গান গাওয়া হয়েছে, জাপানিজ গান গাওয়া হয়েছে। সো এগুলো তোলা হয়েছে, প্র্যাকটিস করা হয়েছে। সো এরপর আমি জানতাম না যে আমার আসলে ওদের মতন অ্যাকসেন্টটা হয় নাকি, আমি আবার জিজ্ঞেস করতাম যে আমি কি গাইতে পেরেছি, তখন তারা গুড রিভিউ দিয়েছে যে না হয়েছে। তো তখনই বুঝতে পেরেছি ওকে তাহলে আমার গাওয়া হয়, তাহলে আই শুড লাইক কন্টিনিউ দিস। তো এরপরে স্টেজে আমার প্রায় অ্যারাবিক গান করা হয়, চেষ্টা করি যতটুকু পারি আর কি, স্বাভাবিক, কারণ ওদের মতন আমাদের উচ্চারণ হবে না, এটা ইটস ভেরি ন্যাচারাল। চলো বাংলাদেশের কনসার্টে দেখলাম, আমরা কি খালি গলায় এখন সেই গানটি শুনতে পারি? বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। পুরনো অনেক গান আপনি আপনার মতো করে গাইছেন এবং সেই গানগুলো আসলে এই প্রজন্মের যারা সঙ্গীত শ্রোতা তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, বিষয়টা কিন্তু খুব ভালো। আরো একটি ব্যাপার সেটি হলো এই যে জার্নিটা আপনার শুরু, সেই ছোট্ট আনিকা পাওয়ার ভয়েসে, তারপরে এখন কনসার্ট মাতাচ্ছে কিংবা মঞ্চ মাতাচ্ছে, সেই আনিকার এই আনিকার মধ্যে পার্থক্যের জায়গাটা কি একটু শুনি? অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে এটা বলতে, কারণ এখন আমি অনেক সিরিয়াস মিউজিক নিয়ে, আগে অতটা সিরিয়াস ছিলাম না। আগে মনে করতাম কি হ্যাঁ গান করছি, ভাল লাগছে, বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিচ্ছি, তখন গান করছি, তখন একটা সময়। আর এখন যেটা হচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি মনে হয় রেসপন্সিবিলিটি বাড়ছে, এক এক সময় এক এক রকম থিমে কাজ করতে হচ্ছে, নিজেকে প্রেজেন্ট করতে হচ্ছে, নতুনভাবে অডিয়েন্সের সামনে আনতে হচ্ছে প্রতিবার। সো এই যে চ্যালেঞ্জেসগুলো, এগুলো অনেক ডিফিকাল্ট, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে চর্চার মধ্যে থাকতে হয়, সেটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা আর্টিস্টের জন্য। সো অনেক কিছু নিয়ে আগে যেটা হতো যে যখন প্রথম এসেছিলাম তখন এত বেশি আউটফিটের প্রতি কনসার্ন ছিলাম না, যেটা ছিল ওটা পরে উঠে যেতাম স্টেজে। এখন অনেকটুকু আমি কনসার্ন যে আমার আউটফিট কি হবে স্টেজে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, কিভাবে মানে অডিয়েন্সের কাছে একটা চমক দিব। সো এইটার একটা বিষয় থাকে। নতুন নিজের গান নিয়েও অনেক কাজ করা হচ্ছে। আমার পালাবি কোথায়, এই গানটার মধ্যে নার্গিস ফাকরি পারফর্ম করেছে, যেটা আমার জন্য একটা বিগ ডিল। আমার মতন একটা আনকোড়া মেয়ে চিটাগং থেকে এসেছে মিউজিক করতে, তার গানের মধ্যে নার্গিস ফাকরির মতন একটা আর্টিস্ট পারফর্ম করছে। গানটা নিয়ে কথা যখন হচ্ছে আমরা কি দু লাইন একটু শুনবো? ওকে। নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুরে এই রূপেরই আগুনে, সাপের লেজে দিস না পারা, চোখের নজরে যাবি যে মারা, পালাবি কোথায়, পালাবি কোথায়, আরে নাহি রে উপায়, নাই রে উপায়,
তো আমার এই গানটার নাম হচ্ছে পালাবি কোথায়, এবং এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, এবং স্টেজে এমন কোনো স্টেজ নাই যেখানে আমাকে আসলে না গিয়ে এটা নামতে দেওয়া হয় না। বাহ। জীবনে তো অনেক অনেক প্রাপ্তি হয়েছে, যেরকম যার কথা বললেন, এরকম অনেক ধরনের প্রাপ্তি আপনার হয়েছে, আরো হবে আশা করছি। আপনার কাছে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা কি? আমার জীবনে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে প্রথমত আমার কাছে সাকসেসটা একটা মিথ, মানে আমি আজকে আছি কালকে নেই, এটা খুব স্বাভাবিক, এবং এটা নিয়ে আমি খুব একটা বেশি ধরে বসে থেকে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করি বিষয়টা তা না। আমার কাছে প্রাপ্তিটা এতটুকুই যে আমাকে একটা দুটো মানুষ হলেও আমাকে চিনতে পেরেছে, আমাকে আমার গান শুনতে পাচ্ছে, আমাকে ভালোবাসছে। হয় না যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট আপলোড করি আমাদেরকে অনেক ইনবক্সে অনেক মেসেজ আসে, সো এমনও হয় যে আমার খুব ছোট ফ্যানস আছে, খুব ছোট বয়সের ফ্যানস আছে, এবং তারা মার মোবাইল চুরি করে আমাকে ফোন করে। So, এবং তার মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে মাইশা, এবং সে আমার জন্য গানও লিখেছে, এবং সে তার স্বপ্ন হচ্ছে আমার মতন হওয়া। সো এই ছোট ছোট বিষয়গুলো, এরকম অনেক অনেক গল্প আছে যেগুলো আমাকে ইন্সপায়ার করে, এবং আমার কাছে মনে হয় যে হয়তো আমি অনেক বড় সুপারস্টার হতে পারিনি, হয়তো আমি অনেক জনপ্রিয়তা পাইনি, বাট যতটুকু পেয়েছি আমি অনেক গ্রেটফুল আমার সৃষ্টিকর্তার কাছে, কারণ এই প্ল্যানটাও আসলে আমার ছিল না, এই প্ল্যানটা একেবারে আমার সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে। আমি ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ভালো বন্ধু পেয়েছি, একটা জায়গায় এসে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, সো এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ভালোবাসা যখন পেয়েছেন, ভালোবাসার বিশেষ বন্ধুকে পেয়েছেন কিনা? না, এইটা একটা অপ্রাপ্তির জায়গা আছে, যে বিশেষ বন্ধুটা আমার পাওয়া হয়নি এখনো পর্যন্ত। তবে আমি বলি যে এই জিনিসগুলো, জন্ম মৃত্যু এবং এই যে কাছের মানুষ পাওয়াটা কিন্তু একটা রিজিকের উপরে ডিপেন্ড করে, সো হয়তো বা আমার রিজিকটা এখন আমার উপরওয়ালার কাছ থেকে আসেনি। এটা কি এখন হয়নি, কিন্তু কখনোই কি ছিল না নাকি? না, অবশ্যই ছিল, বাট ওটা হয়ে ওঠেনি, তো আপাতত এখন নেই। আচ্ছা, তাসনিম আনিকা বন্ধু হিসেবে কেমন মানুষ পছন্দ করেন? আমি বন্ধু হিসেবে আমি প্রথমত একটা সৎ মানুষ পছন্দ করি, যে হয় না যে একটা টেবিলে, গোল টেবিলে যখন আপনাকে নিয়ে কথা হবে, তখন যেন ভালো কথা শুনলে বন্ধু খুশি হয়ে আরো দুটো ভালো কথা বলে আসে, এবং খারাপ কথা হলে যেন কটু কথা শুনিয়ে দিয়ে আসে। তো এই বন্ধুত্বটা আসলে আমাদের এখনকার সময় খুব কম। আমার কাছে মনে হয় যে যেখানে কথা, যদি খারাপ কোনো কথা হয় বা কোনো কিছু একটা কথা হয়, সেখানে যদি কেউ প্রোটেস্ট করে আসতে না পারে, সেই বন্ধুত্বের কোনো মানে নেই। তো আমি এটাই বিলিভ করি যে বন্ধুত্বের সম্পর্কটা একেবারে বন্ধুত্বের মতনই হওয়া উচিত, এবং একজন আরেকজনের প্রতি সেই হয় না যে সে প্রোটেক্ট করার যে বিষয়টা, সেই জিনিসটা খুব আমরা আশা করছি খুব দ্রুত আপনি এরকম একজন বন্ধু পেয়ে যাবেন। না, আই হ্যাভ ফ্রেন্ডস, আমার ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ভালো বন্ধু আছে। প্রতীক হাসান আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ঝিলিক আমার খুব ক্লোজ ফ্রেন্ড, লুইপা আমার ভালো ফ্রেন্ড, তো এরকম অনেক, সাবির ভাই আমার ভালো ফ্রেন্ড। সো আমার একটা মোটামুটি একটা সার্কেল আছে যাদের সাথে আমার আড্ডা দেওয়া হয়, এবং তাদের সাথে আমার খুব ভালো সময় কাটে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সো এনার্জেটিক। খোলা আকাশ গানটার নাম। দারুণ একটি গান। গানটি কে করেছেন? লেখা বা মিউজিক ভিডিও করেছেন হচ্ছে বালাম ভাই, এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন। ওকে, আর মিউজিক ভিডিও কে করেছেন? মিউজিক ভিডিও করেছেন অদিত রহমান। বাহ, অনেক গান, অনেক ধরনের গান আপনি করছেন। কি মনে হয় দর্শকরা আপনার কাছ থেকে কোন ধরনের গান বেশি পছন্দ করে? আমার কাছ থেকে দর্শকরা একটু পপ মিউজিকে পছন্দ করে, এবং একটু জমানো। তা সবাই মনে করে যে আমি যখন স্টেজে উঠবো এখনই জমে যাবে, সো এই ক্ষেত্রে আমার উপর একটু প্রেশার থাকে, যে অনেক সময় হয় না যে আমার কিছু গান করতে ইচ্ছা করে, যে গানগুলো একটু সফট গান বা একটু মেলোডিয়াস গানগুলো করতে ইচ্ছা করে, বাট করে ওঠা হয় না, কারণ সবাই মনে করে যে এখন আনিকা আসবে, এখন সবাই নাচানাচি। আনিকা তো আজকে তারকা কথানের সেটে, একটু সেটটা জমে যাক একটা গানের মাধ্যমে। অবশ্যই আমি আমার নিজের একটা গান করি, যেহেতু সব জায়গায় এই ধরনের গানগুলো করা হয় না, সো আমি আমার একটা ভালো লাগার গান করতে চাই। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু দিস না রে ফাঁকি। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু
দিস না রে ফাঁকি তোর লাগি দিমু পারি দূরতে পান্তর তোর লাগি দিমু পারি দূরতে পান্তর পরাণ বন্ধু তোরে লাগি বন্ধ চাইয়া বইসা থাকি পার হইয়া যায় কত রাত্রি পার হয় কত ভোর যত দূরে থাকিস রে তুই তোর লাগি আছিস রে তুই তোর লাগি পুইরা যাই রে আমারে অন্তর না 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 বাহ, ভীষণ চমৎকার একটি you, গান thank এবং you. ভালো লাগার মতো একটি গান। অনেক ধন্যবাদ আপনাকে তাসনিম Thank you আনিকা। so much. এবারে আমরা একটু ছোট্ট র্যাপিড ফায়ার অংশে Yeah, যেতে yeah, চাই। sure, sure. ওকে, এক কথায় উত্তর দিতে হবে, চা নাকি কফি? কফি ওকে, গান নাকি সিনেমা? গান চট্টগ্রাম নাকি বরিশাল? চট্টগ্রাম ব্রাজিল নাকি জার্মানি? ব্রাজিল ওকে, প্রীতম হাসান না প্রতীক হাসান? প্রীতম হাসান Okay, কেন প্রীতম হাসান? আই লাভ হিজ মিউজিক আই লাভ হিজ মিউজিক ওকে, কিন্তু একটু আগে আমরা শুনছিলাম প্রতীক প্রতীক হাসান। হাসান তো বন্ধু তো হি Okay. উইল আন্ডারস্ট্যান্ড ওকে ওকে, বাহ। এরপরে চট্টগ্রাম, এটার প্রতি তো ভালোবাসা অন্যরকম, নিজের জেলা। চট্টগ্রামে গিয়ে যখন আপনি পারফর্ম করেন তখন তো অডিয়েন্সের মাঝে অন্যরকম একটা উত্তেজনা। আমরা কি চট্টগ্রামের ভাষার কোনো গান শুনতে পারি? অবশ্যই আশায় আসিল তোয়ারে লই বাইন্দুম একখান সুখেরই ঘর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা কোন হারণে ভালোবাসার দাম ন দিলা ও তুই হন দোষান ফাই ভালোবাসার দাম ন দিলা মধু হয় হয় বিষ হাওয়াইলা মধু হয় হয় বিষ হাওয়াইলা হন হারণে ভালোবাসার দাম ন দিলা ও তুই হন দোষান ফাই ভালোবাসার দাম ন দিলা। বাহ, থ্যাংক ইউ ভীষণ জনপ্রিয় কিন্তু এটা একটা চিটাগাংয়ের Yes. গান। আর এই গানটা প্রমাণ করে যে কোনো ভাষা বা কোনো অঞ্চলের মধ্যে হ্যাঁ। সঙ্গীতটা সীমাবদ্ধ থাকে একদমই না, না। এটা একেবারে সর্বজনীন একটা বিষয়। Right. গান তো শুনলাম, অনেক ভালোবাসার গান শুনলাম। তাসনিম আনিকার কাছে ভালোবাসা আসলে কি? আমার কাছে ভালোবাসা হচ্ছে বিশ্বাস এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে রেসপেক্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা পার্টনারের প্রতি যদি সম্মানটা থাকে এটা খুব জরুরি এবং আমার কাছে এটা মনে হয় যে ভালোবাসা মানে সম্মান, ভালোবাসা মানে বন্ধুত্ব, ভালোবাসা মানে বিশ্বাস। বাহ, আমরা আপনার সাথে কথা বলতে বলতেই শুনলাম 2016, সেখান থেকে আপনি রেগুলার, এখন 2026, 10 বছর রেগুলার হয়ে মিউজিক যাচ্ছে, ক্যারিয়ারে। আগামী 10 বছর পরে আপনি কি নিজেকে কোন জায়গায় দেখতে চান? দেখেন, জনপ্রিয়তা পাওয়া বা অনেক সাকসেসফুল হওয়া, এইটা আমি বলবো যে এটা সময়ের একটা ব্যাপার। এটা হতেও পারে, এটা নাও হতে পারে। কিন্তু যেহেতু আমি গান ভালোবাসি, আমি চাই যে আমার বাকি 10টা বছর, বাকি 20 বছর যতদিনই বাঁচি ততদিন যেন মিউজিকের সাথে থাকতে পারি, গান করতে পারি। এবং আমি স্টেজকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এবং আমি স্টেজে থাকতে চাই। আমি যেদিন থেকে স্টেজে থাকতে পারবো না ওই দিন থেকে আমার কাছে মনে হয় যে আমার বাকি জীবনটা আসলে একেবারেই বৃথা। আমি যখনই স্টেজে উঠি, আমি যখনই অডিয়েন্সকে দেখি, আমি অনেক খুশি থাকি। তা আমার কাছে মনে হয় যে আই বর্ন ফর স্টেজ। সো আই জাস্ট ওয়ান্ট যে আমি সবসময় আমার স্টেজে থাকতে চাই। তো যেদিন থেকে আর স্টেজে থাকতে পারবো না, আই থিঙ্ক ওই দিন থেকেই আমার হয়তো আর আমরা আশা করছি আপনি সবসময় স্টেজে থাকবেন। স্টেজে তো অনেক জায়গাতেই পারফর্ম করেছেন, দেশে করেছেন, দেশের বাইরেও করেছেন। কোন জায়গায় আসলে বেশি এনজয় করেন, দেশে নাকি দেশে? সব জায়গায়।
আচ্ছা। সব জায়গায়, সেটা ছোট স্টেজ হোক, সেটা বড় স্টেজ হোক, আমার খুব ভালো লাগে। আমি যখন দেখি যে একটা অডিয়েন্স হলেও আমার গান এনজয় করছে, আমি অনেক খুশি হই। তা আমি 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 একটা এন্টারটেইনার, আমার কাজ এন্টারটেইনমেন্ট দেওয়া। সো সেটা যেখানেই হোক, সেটা এখানেও যদি বসে হোক, আমার কাজটা আমি প্রপারলি করতে চাই। বাহ, আমরা অনেকক্ষণ কথা বললাম আপনার সঙ্গে এবং অনেক ধরনের গানও শুনলাম আপনার কাছ থেকে। আর শুনতে শুনতে আসলে এখন যারা তরুণ সঙ্গীত শিল্পী রয়েছে তাদের জন্য এটা কিন্তু ভীষণ ইন্সপায়ারিং হবে যে শুরুটা যখনই হোক নিজের কাজটাকে ধরে রাখতে পারলে অনেক দূর যাওয়া যায়। কারণ অনেক কিছু আমিও ফেস করেছি, অনেক বুলি হয়েছি, অনেক বুলিং এর শিকার হয়েছি, অনেক অনেক কথা বলেছে, ডিমোটিভেট করেছে। তো একটা পর্যায়ে এমনও মনে হয়েছিল যে আচ্ছা থাক, চিটাগাংয়ে সবকিছু আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, সবকিছু ছেড়ে ঢাকা কেন পড়ে আছি, কি দরকার, চলে যাই। তো যদি তখন চলে যেতাম তো আমার কিন্তু আসলে এই পর্যায়ে আসা হতো না। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে কি করব, তুমি কিভাবে কি করেছিলে। তো আমি সবাইকে একটা কথাই বলি যে ইউ হ্যাভ টু বিলিভ ইয়োর সেলফ ফার্স্ট, যে তুমি কতটুকু পারো। তো আমার মধ্যে অনেক ল্যাকিংস ছিল যেগুলো আমি ওভারকাম করেছি এবং এখনো করার চেষ্টা করছি, ইমপ্রুভ করার চেষ্টা করছি নিজেকে। সো ইউ হ্যাভ টু লাইক, তোমাকে ওই জিনিসটাকে অনেক কন্টিনিউ করতে হবে এবং ওটাতে লেগে থাকতে হবে। দিস ইজ দ্য কি, এবং লাইক তোমাকে ওটাতে লেগে থাকতে হবে। অনেক ধন্যবাদ তাসনিম আনিকা আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। দারুণ আড্ডা হলো আপনার সঙ্গে, আশা করছি দর্শকদের ভালো লেগেছে। আমরা আড্ডা দিতে দিতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে আপনাদের সঙ্গে তারকা কথনের আড্ডায়। আমরা বিদায়টা, যেহেতু আগামীকালকেই লাস্ট আমাদের ফাইনাল ম্যাচ পেপার, সেই গানটি শুনতে শুনতে বিদায় নেই। ওকে। বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার, গোলে গোলে জমবে খেলা, যাব বহু দূর, চারিদিকে বাজবে শুধু বিজয়েরই সুর, জিতবো জিতবো আমরা, জিতবো জিতবো আমরা, জিতবো জিতবো আমরা, হে জিতবো জিতবো আমরা। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।